ফাইনালি শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত সেই সিরিজ। ভগবানের নিজের দেশে প্রথমবার হাওয়ায় ভেসে ভয় কাটিয়ে অবশেষে পৌঁছবে মেকপিয়ন। কেরালাকে যে গডস ওন কান্ট্রি কেন বলা হয় তা পরতে পরতে উপলব্ধি করেছি। কেরালাকে ভগবান 10 হাতে উজাড় করে দিয়েছেন। আমি চেষ্টা করব তোমাদেরকেও একইভাবে উপলব্ধি করাতে। তবে লাইফের, বিশেষ করে ট্রাভেলের কিছু লাইফ লং লেসন শিখে ফিরছি। গুগল রিভিউ যে কখনো স্ক্যামেরই নামান্তর, সেটা চাক্ষুষ দেখে এলাম। সব গল্প থাকছে। চলো, প্রথম এপিসোডে তোমাদের কলকাতা থেকে কোচি হয়ে নিয়ে যাব মুন্নার। সে যে কি অসম্ভব ভালো জায়গা, না দেখলে বিশ্বাসই করবে না। তবে এই ব্লগটা একটু ইনফরমেটিভ হবে, বিশেষ করে যারা গ্যাজেটস নিয়ে ট্রাভেল করো তাদের জন্য, কারণ ফ্লাইটে অনেক রেস্ট্রিকশনস থাকে। তো আমি ফাইনালি কি কি গ্যাজেটস নিয়ে গেলাম, সিকিউরিটি কি কি অ্যালাউ করে আর করে না, সব ইনফো থাকবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করি কেরালায় মেকপিয়নের প্রথম পর্ব। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিয়নের ভ্লগ। আজকের জার্নি শুরুই হচ্ছে একটা টেনশনের চোরা স্রোত দিয়ে। আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট। তোমাদের মেকপিয়ন এয়ারপোর্টের বাইরে অনেকবার গেছে, তবে ভেতরে যাবে এই প্রথমবার। রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে একটা চাপ তো আছেই, সঙ্গে এতগুলো গ্যাজেটস অ্যান্ড অল। কিছু জিনিস যদি সিকিউরিটি আটকে দেয় তখন কি হবে, এইসব নিয়ে একটু টেনশন। আর সবচেয়ে বড় যে কনসার্ন, সেটা হলো প্রথমবার ইচ্ছে ডানায় না চড়ে উড়োজাহাজের ডানায় চাপবো। আমার হাইট ফোবিয়া আছে, আর প্লেন নিয়েও একটা ভয়ে এমনিতেই কাজ করতো ছোট থেকেই। এবার সেই ভয়কেই চ্যালেঞ্জ জানানোর পালা। আমার জীবনের আরও একটা প্রথমের মতো তোমরা সাক্ষী থাকবে সেই অভিজ্ঞতার। যাই হোক, আমরা চলে এসেছি এয়ারপোর্ট। এবার ওয়েব চেক ইনের পালা। ডিজি যাত্রা বলে একটা অ্যাপ আছে, সেখানে গিয়ে রেজিস্টার করিয়ে তারপর এই মেশিনে ওয়েব চেক ইন করাতে হয়। হ্যাসেল ফ্রি সেলফ সার্ভিস একদম। চলো, এরপর ব্যাগ ড্রপ করতে হবে। ডোমেস্টিক প্লেনের ক্ষেত্রে চেক ইন লাগেজ 15 কেজি অব্দি অ্যালাউ করে, আর কেবিন লাগেজ 7 কেজি অব্দি। যেহেতু আমরা 5 জন যাচ্ছি, তাই সবকটা ব্যাগ একসাথে তুলে দেখলো 75 কেজির বেশি আছে কিনা। সিকিউরিটি চেক ইন প্রসিডিওর নিয়ে একটু চাপে ছিলাম, তার কারণ প্রচুর গেজেটস থাকে, তো সাথে ল্যাপটপ আছে, হার্ড ডিস্ক আছে, এসএসডি রয়েছে, এক্সেস ব্যাটারি রয়েছে। তো সেই সব নিয়ে একটু চাপে ছিলাম যে কি হবে। আইদার অনেক সময় আটকে যায় লাগেজ, তো ড্রোনের ব্যাটারি রয়েছে, সব মিলিয়ে একটু চাপে ছিলাম। ওভারঅল সিকিউরিটি প্রসেসটা কিন্তু খুবই হ্যাসেল ফ্রি, কোনো চাপই নিতে হয়নি। স্ক্যান হলো, নর্মাল স্ক্যান হলো, বডি স্ক্যান হলো, হয়ে জাস্ট এমনি ছেড়ে দিল। আরেকটা ইনফো দিই, পার পার্সন কিন্তু মাত্র 2টো এক্সট্রা ব্যাটারি অ্যালাউ করে, পাওয়ার ব্যাংক একটা অ্যালাউ করে। এটা অবশ্যই খেয়াল রেখো। আর ভুলেও এয়ারপোর্টে এসে খাওয়া দাওয়ার কথা চিন্তা করো না, যে ক্যান্টিনটা সেটা কিন্তু বাইরে। ভেতরে এসে খাওয়া দাওয়ার কথা চিন্তা করলে মুশকিল আছে, কারণ একটা সিঙ্গারা 100 টাকা বলছে, চা 270 টাকা বলছে। চাপের। বোর্ডিং হবে প্রথমবার, টেনশন তো একটু হচ্ছেই। অনুভবেরও প্রথম, একমাত্র প্রো হচ্ছে এই জয়িনী বিদেশিনী। আচ্ছা চলো আলাপ করিয়ে দিই। ইনি আমাদের এই ট্রিপের হোতা, যার জন্য এই ট্রিপ। আমার ভীষণ ভীষণ কাছের বন্ধু, এনআরআই বিদেশিনী স্বর্ণালী। পিএইচডি সূত্রে ইউকেতে আছে, তাই ও একদম প্রো। ওর ভরসাতেই চলেছি আমরা। তবে সময় যত এগিয়ে আসছে, হৃদস্পন্দন বাড়ছে, আর পেটের ভেতর যেন কিছু একটা উড়ছে। ওই যে বাটারফ্লাই স্টমাক যাকে বলে। জীবনের প্রথম বোর্ডিং এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি। জানি অনেকেরই বাড়াবাড়ি মনে হবে, ওভার অ্যাক্টিংও বলবেন হয়তো কেউ কেউ, বাট তাদের দায় তো আমার নেই। আমার অনুভূতিগুলো আমি ব্যক্ত করছি মাত্র। আমি জানি প্রচুর মানুষ আছেন যারা আমার মতো সমমনস্ক, যারা এই প্রসেসটার মধ্যে দিয়ে গেছেন, বা যাদের বোঝার মতো অনুভূতি হয়েছে, তারাই রিলেট করতে পারবেন যে কি হয় এই সময়টায়। আর ওই যে বললাম, এটা আমার প্রথমবার, তাই প্রত্যেকটা অনুভূতি একটু বেশি সজাগ, একটু বেশি সচেতন, একটু বেশি উদ্গ্রীব। ফাইনালি দ্য টাইম হ্যাজ কাম। আজকের পেগাসাস, হ্যাঁ ঠিক।
স্বর্ণালী বলছে এটা আমার আজকের পেগাসাস। সত্যি তো, আজ এই পেগাসাসের ডানাই তো উড়বো আমি। টাইট করে বেঁধে নিলাম যাতে প্লেন উড়ে গেলেও আমি না উড়ি। আচ্ছা, আমাদের গাইড ছোট। কেমন লাগছে? চাপ লাগছে। আমি প্লেন চালাবো না, চাপ নেই। অক্সিজেন কম লাগছে। অনুভবের এখন থেকেই নাকি অক্সিজেন কম লাগছে। ওই যে বলছিলাম না, এর আগে মেঘের দেশে অনেক গেছি, কিন্তু মেঘের উপর দিয়ে মেঘপিয়ন প্রথমবার উঠবে, তো একটু টেনশন হচ্ছে। এটা এই ফিলিংসটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, বলে বোঝাতে পারবো না। যাই হোক, চলো দেখা যাক, হোপফুলি সব ঠিক হবে। উড়োজাহাজ রানওয়ে ধরে নিজের অভীষ্ট লক্ষ্যে দৌড়ানো শুরু করেছে। আমি নিজের হার্টবিট নিজেই শুনতে পাচ্ছি, আরো জোরে দৌড়াচ্ছে। তারপর হঠাৎ করেই একটা অনুভূতির বদল। হঠাৎ করেই দেখো যেন স্লো হয়ে গেল না সবকিছু। আমি বুঝলাম এবার আমরা ডানার ভরসায় উঠতে শুরু করেছি। উঠতে উঠতে মেঘের সাম্রাজ্যে এসে পড়তে এতটুকু সময় লাগলো না। হার্টবিট স্বাভাবিক হয়ে আসছে, আর অদ্ভুত এক ক্লান্তি মেশানো ভালো লাগার অনুভূতি আমায় গ্রাস করছে। হঠাৎই দেখলাম একটা লাল সরল রেখা যেন ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। বুঝলাম দিকচক্রবালে সূর্যাস্তের প্রস্তুতি চলছে। মনটা আনন্দে নেচে উঠল। ধীরে ধীরে মেঘের চাদর সরিয়ে শেষ প্রহরের রোদের বাড়িধারায় সিক্ত হচ্ছে আমাদের আজকের পেগাসাস। এই অনুভূতি, এই দৃশ্য আমার এই জীবনে প্রথমবার। হয়তো এরপরও অনেকবার দেখব, কিন্তু এই প্রথমবারের অনুভূতিটা স্মৃতিসিন্ধুকে যে স্থান পাবে সেটা আবার ছুঁতে পারাটা একটু কষ্টসাধ্য হবে বলেই মনে হয়, তাই না? ঘড়ি বলছে 8:24। ফাইনালি ইন্ডিগো 6C264 করে আমরা কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলাম। আমার তো সেরকম অভিজ্ঞতা নেই, কিন্তু স্বর্ণালী কাকু কাকিমার কথা শুনে বুঝলাম কতটা ওয়েল প্ল্যান্ড আর ওয়েল মেনটেন্ড এই এয়ারপোর্টটা। এখন কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, খুব সুন্দর এয়ারপোর্টটা, আর গাড়ির জন্য অপেক্ষা করছি আমরা। হালকা বৃষ্টি হয়েছে। যাই হোক, কালকে থেকে আমাদের এই ট্রিপের, কেরালা ট্রিপের ডে 1 শুরু হবে। মুন্নার যাব আমরা প্রথম দিনে। প্রচন্ড এক্সাইটেড আমি। এতদিন শুধু কেরালা সম্পর্কে, গডস ওন কান্ট্রি সম্পর্কে গল্পই শুনে গেছি। এবার যেটা বললাম আগে, চাক্ষুষ দেখার সুযোগ হবে, তোমাদেরও দেখাবো। যে হোটেলে এখন যাচ্ছি সেটাও কিন্তু 3 স্টার ক্যাটাগরির হোটেল। আমার এই পুরো ট্রিপটা আমায় প্ল্যান করতে সাহায্য করেছে উইংস অফ ওয়াইল্ড বাপি। তোমরা ওকে চেনো অলরেডি, কারণ তোমরা যারা নেতারহাটের ভিডিও দেখেছো, নেতারহাটে বাপি আমাদের সাথে ছিল, আর আমার নেতারহাটের ট্রিপটা ওই প্ল্যান করে দিয়েছিল। ভীষণই ভালো ছেলে, ভীষণই অনেস্ট ছেলে। তো মানে এরকম ওয়েস্ট বেঙ্গলের বাইরে কেরালার প্রথম ট্যুরের অভিজ্ঞতা আমি চেয়েছিলাম খুব প্রিমিয়াম হোক, ভালো হোক ট্রিপটা। এবং সেই জন্য আমি বাপিকে বলি, তুমি এমনভাবে ট্রিপটা সাজাও যাতে আমার আফসোস না থাকে। তো ও সেইভাবেই সাজিয়েছে। টপ নচ হোটেলস, টপ নচ স্টেজে থাকবো আমরা, রিসর্টে থাকবো আমরা। তোমরা যারা আমাদের মতোই ঘুরতে চাও, দেখো কোথায় কোথায় থাকি আর কিভাবে থাকি, হোটেলস কেমন, থাকার জায়গা কেমন, সব দেখাবো। সঙ্গে থাকো। ক্যালেন্ডার বলছে জানুয়ারির 14 তারিখ, তবে এখানকার টেম্পারেচার কিন্তু সে কথা বলছে না। বেশ গরম আর ঘাম হচ্ছে রীতিমতো। তাই চলো হোটেলে ঢুকে আগে একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক। হোটেল সারাতে থাকার ব্যবস্থা হয়েছে আজ আমাদের। রাতটুকু থাকার জন্য মোটামুটি একটা হোটেল দিতে বলেছিলাম বাপিকে, কিন্তু ও যে হোটেলটা দিল সেটা কেমন তোমরাই দেখে নাও। এইটা হচ্ছে আমাদের আজকের মাথা গোজার জায়গা। ঠিকঠাক একটা রাত কাটানোর জন্য কালকেই আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। আপাতত এইটা হচ্ছে আমাদের রুম, ডাবল বেড, এখানে ওয়ার্কিং ডেস্ক, আয়না রয়েছে। তুমি কাজ করতে চাইলে কাজের প্রচুর জিনিসপত্র রাখতে পারবে। আর হচ্ছে ইন্টারকম, এই হচ্ছে ওয়াশরুম। এইখানে গিজার দেখতে পাচ্ছ না, কিন্তু এখানে কিন্তু সেন্ট্রালাইজড গিজার, মানে গরম জল চাইলে গরম জল তুমি পাবে, কোনো চাপ নেই। বাকি খুব সুন্দর, খুব সুন্দর।
একটা রাতের জন্য এর চেয়ে বেশি দরকার হয় না, আমরা জাস্ট রাতটুকু থাকবো, কালকেই বেরিয়ে যাব। কালকে মুন্নার। গুড মর্নিং। ঘুম থেকে উঠেই প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই খেতে চলে এসেছি। আচ্ছা, কেরালায় দুরকম প্যাকেজ চলে, একটা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, আরেকটাতে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার কমপ্লিমেন্টারি। লাঞ্চটা ইনক্লুডেড হয় না। তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি প্ল্যানটা নিয়েছিলাম। দারুণ ছিল ব্রেকফাস্ট। প্রচুর আইটেম, বাফে সিস্টেম, যত ইচ্ছে খাও। আর এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি হয়। অনেকেই সকালবেলা, মানে ব্রিটিশ সিস্টেম, সকালবেলা যত পারে খেয়ে নেয়, যত দিন এগোয় তত কম খায়। সেটা চাইলে করতেও পারে, মানে বেশি করে ব্রেকফাস্ট করে নিলে দুপুরে লাঞ্চের চাপটা একটু কম থাকে। এয়ারপোর্ট থেকে মিনিট 10 দূরের এই সারা হোটেলকে আমি রেকমেন্ড করব, তোমরা চাইলে থাকতেই পারো। চলো, ফাইনালি আমাদের আজকের জার্নি কোচি টু মুন্নার শুরু হচ্ছে। আমি তো প্রচন্ড এক্সাইটেড, আশা করি তোমরাও কম বেশি এক্সাইটেড। আর কেরালা যে কতটা শিক্ষিত রাজ্য সেটা গাড়ির চাকা একটু গড়াতেই টের পাচ্ছি। পরিষ্কার রাস্তাঘাট, রাস্তার পাশের ওয়েল প্ল্যান্ড বাড়ি ঘরদোর, অসাধারণ লাগছে। আজ মকর সংক্রান্তি, তো এখানে প্রচন্ড জ্যাম। তো কনক ভাই, যে আমাদের সারথি দাদা বললেন এখানে পোঙ্গল চলছে, যেটা এখানকার যে মানুষরা তারা এটাকে নিউ ইয়ার মনে করেন। তো সেই জন্য সবাই বেরিয়েছে আর কি। তো ছুটির ভাইব চলছে, আর আমরাও ছুটি কাটাতেই এসেছি কেরালা। আহা, ল্যান্ডস্কেপটা দেখছো? কখনো মন্দির, কখনো গির্জা, কখনো আবার মসজিদ, সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে চলেছে আমাদের। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, সবুজের আধিক্য তো চোখে পড়ছেই, সবচেয়ে চোখ টানছে রাস্তার পাশের ভিলা টাইপের বাড়িগুলি। প্রত্যেকটা বাড়ি চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো সুন্দর, রুচির ছাপ স্পষ্ট। আরো একটা জিনিস ওয়েস্ট বেঙ্গলবাসী হয়ে আরো বেশি করে টের পাচ্ছি, সেটা এখানকার দূষণের মাত্রা। প্রাণ ভরে শ্বাস নিতে যেন আলাদাই শান্তি পাচ্ছি। কেরালার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেখানে 100-র বেশ কিছু নিচে, সেখানে আমাদের পশ্চিমবঙ্গে 200 ছুঁই। ভাবতে পারছো? এই যে বাঁদিকে দেখো, রাস্তার উপর মাথা নত করে দাঁড়িয়ে থাকা সারি সারি যে গাছগুলো দেখছো, এগুলো সব কিন্তু রাবার গাছ। আমার ফাটাফাটি লাগছে। যাই হোক, এবার একটু রিফ্রেশমেন্টের পালা। তাই এখানকার খুব পপুলার একটা রেস্টুরেন্ট ক্লে ওভেনে ঢুকলাম। টেন্ডার্ড কোকোনাট শেক, ফাটাফাটি খেতে। পাচ্ছি একটু গরম তো, একটু ঠান্ডা হোক। দারুণ। চলো আবার ব্যাক টু পথ। কি এখনো পর্যন্ত কেরালার ফার্স্ট লুক কেমন লাগছে তোমাদের? একটু কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করে দিও, আর খুব ভালো লাগলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু এরকম ট্রাভেলের গল্প নিয়ে প্রত্যেক সপ্তাহে হাজির হই। আহা, ওই দেখো প্রথম কেরালার পাহাড় দর্শন। পশ্চিমঘাট পর্বতমালা শুরু হচ্ছে এখান থেকেই। কি যে ভালো লাগছে! সবুজ ধানক্ষেত, নারকেল গাছের সারি, আর পাহাড়ের এরকম ফ্রেম, তার সাথে সবুজের ঔজ্জ্বল্য চোখ ধাঁধিয়ে দিচ্ছে। তো এই যে ছবির মতো অপূর্ব ব্রিজটা দেখছো, এখান থেকে মুন্নার আর মাত্র 60 কিলোমিটার। নিচ দিয়ে বয়ে গেছে আথিরাপল্লীর জল। আথিরাপল্লী মানে সেই ঝর্ণা যেখানে বাহুবলীর শুটিং হয়েছিল। এখান থেকে আর 11 কিলোমিটার দূরেই পথের বাঁ দিকে পড়বে চিয়েপাড়া ওয়াটারফলস। সব দেখাবো তোমাদের, শুধু সঙ্গে থেকো শেষ পর্যন্ত। বিশ্বাস করো, আমি ইতিমধ্যেই আভাস পেতে শুরু করেছি যে এই ট্রিপটা একটা অদ্ভুত স্মরণীয় ট্রিপ হতে চলেছে আমাদের জন্য। কেরালাকে যে কেন গডস ওন কান্ট্রি বলা হয় তা পরতে পরতে উপলব্ধি করতে শুরু করেছি। আচ্ছা, তোমরা এবার একটু রাস্তায় চোখ রাখো আর কান রাখো আমার কথায়। আজকের প্ল্যানটা একটু ডিসকাস করে নি। আজ আমরা সোজা মুন্নার যাচ্ছি। কোচি থেকে মুন্নার গাড়িতে যেতে সময় লাগে গুগল বাবার মতে 3.5 ঘন্টা। তো আমরা তো ব্রেক করে করে যাচ্ছি, তাই সময়ও বেশি লাগবে।
যাই হোক, দিনের শেষে একটা জিপ সাফারি করারও প্ল্যান আছে, যেটা মুন্নারকে 30 থেকে 40% কভার করে। আর আজকের মেইন অ্যাট্রাকশন যেটা, সেটা আমাদের আজকের আস্তানা। গুগলে যা ছবি দেখেছি, রুমের যা ভিউ, তাতেই ছিটকে গেছি। সামনে থেকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছি। তো এই হলো মোটামুটি প্ল্যান। আপাতত চলো কেরালার বিখ্যাত স্পাইস গার্ডেনে একটু ঢু মারা যাক। कितना आदमी लोगे? 500 रुपये पूरा छाव है। হ্যালো, এখান থেকে নিয়ে নেয়, কিন্তু দরকার নেই। স্পাইস গার্ডেন মুনারের, এবং বললো এটা খুব ভালো স্পাইস গার্ডেন। ये स्पाइसेस की गार्डन, ওকে, स्पाइसेस भी है और आयुर्वेदा मेडिसिनल प्लांट इसके अंदर काफ़ी है। ये टोटल 80 एकड़ का फार्म है। আচ্ছা, उसमें 1.5 एकड़ खाली विजिटर्स के लिए हम लोग ने ये गार्डन सेट किया हुआ है। अच्छा, को कहते हैं ऐसा बनाना प्लान देखा है क्या? नहीं बहुत बड़ा है। तो लीफ का साइज देखो, हाँ, उसको कहते हैं कल्लू वाड़ा, लोकल नेम है। कल्लू वजा। कल्लू मीन्स स्टोन, वाड़ा मीन्स बनाना। अच्छा तो स्टोन बनाने की प्लांट है वो। अच्छा यस, ये प्लांट लगाने के बाद 3 साल लगता है इसमें फल लाने में। अच्छा, और हर केले के अंदर से 8-10 ऐसा स्टोन्स मिलता है। वो स्टोन्स को ही निकाला जाता है, केले को खाने में नहीं लेता है। वो स्टोन की सिरप बनाता है, इनटेक मेडिसिन होता है, एक नेचुरल रेमेडी फॉर किडनी स्टोन। समझे? वो सर्जरी को कोई जरूरत नहीं पड़ेगी। 60 डेज के अंदर जो भी स्टोन्स है अंदर क्रश करके यूरिन से फ्लश आउट करने में हेल्प करने वाली चीज है ये इलायची की प्लांट है, अच्छा, कार्डमम, गोलमोरस, पेपर प्लांट। बेसिकली दिस इज अ क्रीपर प्लांट, क्लाइंबर है। लवंग जो होता है ये प्लांट की फ्लावर बड होता है, कली। ठीक है, দারুণ লাগলো এই স্পাইস গার্ডেন। কত অচেনা অজানা জিনিস দেখলাম, জানলাম। তোমরা কেরালায় এলে অবশ্যই ঢু মেরো এই স্পাইস গার্ডেনে। আয়ুর্বেদা কি জিনিস তার একটা সম্যক ধারণা নিয়ে ফিরতে পারবে। আরেকটা জিনিস দেখাই, আমি এখান থেকে পেন রিলিফ তেল নিলাম, একটা আতর নিলাম, আর এখানে শাড়ি বোনা হচ্ছে। এই যে আবার পথের খোঁজে বেরিয়ে পড়া। তোমরা যারা মেকপিয়নকে প্রথম দেখছো তাদের বলি, আমার কাছে গন্তব্যের চেয়েও এই পথ অনেক অনেক বেশি প্রিয়। তাই মেকপিয়নের গল্পে এই যাত্রা পথ একটু বেশি প্রাধান্য পায়। আমাদের লাইফের বেশিরভাগ স্মৃতি কিন্তু এই যাত্রা পথেই তৈরি হয়। তবে যাদের একটু লেংদি মনে হবে, তোমরা স্বচ্ছন্দে স্কিপ করে এগিয়ে যেতে পারো। তবে এখন আর করো না, কারণ একটা দারুণ হোটেলের সন্ধান দেবো এবার। পাহাড়ের কোল ঘেঁষে তৈরি দারুণ সুন্দর এই হোটেলের নাম ফার্মইয়ার্ড হোটেল। এটা ওয়ান অফ দ্য মোস্ট বিজিয়েস্ট রেস্টুরেন্ট বলছে। প্রচুর ফরেনার রয়েছে, প্রচুর লোক আছে। তো অনেক কষ্টে একটা টেবিল পেয়েছি। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভীষণ ভালো। তবে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে, এখানে বেশ কয়েকজন বাঙালি ছেলে কাজ করছে। ওভারঅল এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো, রেকমেন্ডেড রইল। খাওয়া দাওয়া বেশ ভালো, মানে খুবই ভালো আর কি। আর জায়গাটাও খুব সুন্দর, মানে এখানে এসে বেশ কিছুক্ষণ সময় কেটে যায় আর কি। একটা বেশ ভিন্টেজ ভাইব আছে, এই ভাইবটার জন্য আরো আরো ভালো লাগে। লাঞ্চ করে বেরোতে বেরোতেই 4টে বেজে গেল। চলো এবার একটু তাড়াতাড়ি পা চালানো যাক, চাকা গড়ানো যাক। মুন্নারের ভাইবটা যে কতটা রিফ্রেশিং সেটা চাক্ষুষ না দেখলে অনুভব করা অসম্ভব। আমাদের নর্থ বেঙ্গলের পাহাড়ের সৌন্দর্য একরকম, আর এখানকার পাহাড়ের সৌন্দর্য আবার একদম অন্য রকম। যেটা বেসিক ডিফারেন্স বলে আমার মনে হয়েছে, এখানকার পাহাড়ে হোটেল হোমস্টের আধিক্য কিন্তু যথেষ্ট কম, যার জন্যই বোধহয় এখনো কেরালা এত সুন্দর। যাই হোক, চলো এবার সাফারির পালা। এমনি অনেকটা লেট করে ফেলেছি, তবে সূর্যাস্ত মিস করা যাবে না। ভালো কোথাও থেকে একটা দেখতেই হবে। আচ্ছা, আমরা এবার জিপ সাফারি করব। তো দাদা আমাদের এক্সপ্লেন করে দিচ্ছে জিপ সাফারিতে কি কি হবে। আয় এদিকে আয়, সবাই আয়, বলিয়ে ভাইয়া। So, Hindi में? হিন্দি, ইংলিশ, Okay. Everyone is comfortable in English? we're comfortable. So we have a program that is called Jeep Safari. Okay. It's such a program that will cover 50% of Myanmar area. ম্যাক্সিমাম 5 জন একসাথে করতে পারে। তো বলছে যে 50% মুন্নারকে পুরো ওরা ঘুরিয়ে দেখায়।
দারুণ দারুণ স্পট আছে, চলো দেখা যাক। 4,000 টাকা পড়ছে আমাদের এই জিপ সাফারিটা। শুরু হলো জিপ সাফারি। যাওয়া আসা নিয়ে অলমোস্ট ঘন্টা 3 সাফারি। টোটাল 4টে স্পট কভার করব আমরা। রিপল ওয়াটারফলস দেখব প্রথমে, তারপর দেখব হ্যাঙ্গিং ব্রিজ যেটা ব্রিটিশ আমলের, তারপর পন্নি রিভার থেকে আসা পনমুডি ড্যাম দেখব, আর সব শেষে দেখব নাদুকানি পাড়া ভিউ পয়েন্ট। চলো দেখাই যাক অভিজ্ঞতা কেমন হয়। জায়গাটা খুব সুন্দর, নো ডাউট। বর্ষাকালে খুব ভালো লাগবে। এখন জল কম আছে, অনেকটাই কম আছে। এখানে কিন্তু তোমরা চাইলে বেশ কিছু অ্যাক্টিভিটিস করতে পারবে, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস, লাইক রোপওয়ে চড়তে পারবে, রোলার কোস্টার চড়ার জায়গা রয়েছে, আর যেটা রয়েছে সেটা হচ্ছে জিপ লাইন, যেটা এক্ষুনি দেখলে। তো 1000 রুপিস পার হেড এটা পড়ে এই 3টের জন্য। ওই হচ্ছে ঝর্ণা। আর বর্ষাকালে কিরকম অবস্থা হয় বুঝতেই পারছো, বেশ ভালো। সময় যেন হু হু করে কেটে যাচ্ছে। আলো পড়ে আসছে, তাই আরো একটু থাকার ইচ্ছে থাকলেও আর থাকা গেল না, কারণ আমি সূর্যাস্ত মিস করতে চাই না। তোমরা রাস্তাটা দেখছো, সবুজের সমারোহটা দেখছো। এখানকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যদি ভালো না হয় তো কোথাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ভালো হবে? আমি অলরেডি ঠিক করে ফেলেছি, বর্ষার কেরালাকে আমাকে দেখতেই হবে। তোমাদের পরের গন্তব্যের কথা মনে আছে তো? আমরা এখন কিন্তু যাচ্ছি সেই ব্রিটিশ আমলের হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। এটা ব্রিটিশ আমলের ব্রিজ, প্রায় 120 বছরের পুরনো ব্রিজ। এখনো ইনট্যাক্ট আছে, গাড়ি যায় না, কিন্তু তুমি হেঁটে পার হতে পারো। বেশ সুন্দর জায়গাটা। নাও হোল্ড ইউর সিট টাইট। অনন্য সাধারণ এক পড়ন্ত বিকেলের হদিশ দিতে চলেছি তোমাদের। পনমুডি ড্যামে কাটানো এই বিকেলটা মনে থাকবে বহুদিন। আমি জানি না কিভাবে এই অনুভূতিকে ব্যক্ত করব। অদ্ভুত এক স্নিগ্ধতার গন্ধ আছে এই পনমুডির হাওয়ায়, এক অদ্ভুত আকর্ষণ আছে যা টেনে ধরে রাখে মানুষকে ঘন্টার পর ঘন্টা এখানে। একবার এলে কিছুতেই ছেড়ে যেতে মন চায় না। হাওয়া ফিসফিসিয়ে ভালোবেসে কানে কানে যেন বলে যায়, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। অপূর্ব লাগছে। হাওয়া হচ্ছে দেখো, সব উড়িয়ে দিচ্ছে, জাস্ট তুখোড় তুখোড় লাগছে। সূর্য ডুবছে, পাহাড়ের ফাঁক দিয়ে রেগুলো এসে পুরো ওইখানে যে আমাদের ব্রিজটা করা আছে ড্যামের উপর, তার উপর এসে পড়েছে। অসাধারণ লাগছে, দেখাচ্ছি।
ওই যে জাস্ট ওইটুকু জায়গায় রোদটা পড়েছে, পড়ন্ত বেলার রোদ, আর ওই যে ওখান থেকে রেস বেরোচ্ছে, অসাধারণ। ক্যা বাত। এদিকে একটা কালার, ওদিকে একটা কালার। আকাশে ধূসর মেঘের পেছনে নীল আকাশটা অসাধারণ লাগছে, একটা অদ্ভুত ডাইনামিক্স ক্রিয়েট করেছে। আর ওদিকে কমলা মেঘ, আহা, এত অপূর্ব লাগছে। আমরা হেঁটে এটা ক্রস করতে চাই। অসাধারণ একটা অনবদ্য সূর্যাস্ত দেখছি আমরা পাহাড়ের এরকম হাইটে, এত ডিপ একটা লেক, জল পুরো গাঢ় সবুজ আর সূর্যাস্ত হচ্ছে, কি অপূর্ব লাগছে দেখো। পিকচার পারফেক্ট, এটাকেই বলে পিকচার পারফেক্ট। হ্যাঁ, অসাধারণ। এদিকে এই ভিউ, সন্ধ্যেবেলা পাখিরা বাড়ি ফিরছে, পুরো গ্রিন গ্রিন, লাশ গ্রিন চারিদিকে। বর্ষাকালে যেটা কি ভালো লাগে এটাই ভাবছি। কি বলবো বলো তো, মনে হচ্ছে না মানে এটা স্বর্গীয় অ্যাটমসফিয়ার না? ও ওই দেখো রেনবো, এই যে একটা পাহাড়, তারপর একটা ছোট্ট খাঁজ, আরেকটা ওই মাঝখান থেকে রেনবো হয়েছে। উফ, কি লাগছে, অসাধারণ। এইটা উপরই পাওনা, মানে সূর্যাস্ত পেছনে হচ্ছে আর সামনে দেখতে পাচ্ছি রেনবো, এটা উপরই পাওনা। অসাধারণ, অসাধারণ। আহা হা হা হা, ও সার্থক, সার্থক। হ্যাঁ, এবার পালা শেষ পয়েন্ট, নাদুকানি পাড়া ভিউ পয়েন্টের। লেকে তো অসাধারণ ছিল ওভারঅল, মানে অদ্ভুত একটা সানসেট কাটিয়েছি। এখন সূর্য ডুবে গেছে, তার আফটার এফেক্টস রয়েছে এখানে আকাশে, মুখে আলো পড়ছে, আমি একটু দেখাই। অসাধারণ লাগছে, অসাধারণ। হ্যাঁ, দেখো এক এক করে পাহাড়ের আলোগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে। ওই দূরে ওইখানের পাহাড়েও কিছু আলো জ্বলে উঠেছে, ওই যে, আর এই যে এখানে 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 আস্তে আস্তে তারারা মাটিতে নামতে শুরু করেছে। অনবদ্য না, অসাধারণ না? কেরালার প্রথম দিন, মুন্নারের প্রথম দিন, এখন আরেকটা দিন আমরা মুন্নারে থাকবো। মেন সাইট সিইং কালকে, আজকে যেটুকু করলাম ফার্স্ট ইমপ্রেশন কেরালার, মানে গডস ওন কান্ট্রি কেন বলে তার একটা আভাস পেয়েছি। এখন অনেক দিন কাটাতে হবে, আশা করছি যে এক্সপেকটেশন নিয়ে এসেছি তার থেকে বেশি, অনেক অনেক বেশি নিয়ে ফিরে যাব। হ্যাঁ, ফার্স্ট ডে এখনো পর্যন্ত হিট, দারুণ লাগছে। চলো এবার যে আস্তানাটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম সেই আস্তানায় যাওয়ার পালা। মেন মুন্নার টাউন থেকে একটু দূরে একদম অফবিট জায়গায় এই হোটেলটা, দ্য উইন্ড মুন্নার। বাপির কাছে আমার দুটো রিকোয়ারমেন্ট ছিল, এক ভালো ভিউ রুম আর একটু অফবিট ডেস্টিনেশন। ও আমায় 2-3টে লিঙ্ক পাঠায়, তো এই হোটেলের রুমের ছবি ভিউ দেখে ছিটকে গেছিলাম আমি। বিলিয়ার্ড বোর্ড, সুইমিং পুল, কি নেই এখানে। সব থেকে বড় কথা হলো প্রায় 1030 জন রিভিউ দেওয়ার পরও 4.2 স্টার রয়েছে গুগলে। আর এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই হোটেলটার লোকেশনটা কতটা রিমোট। সুতরাং ভিউ আর অ্যাম্বিয়েন্স নিয়ে আমি তো প্রচন্ড আশাবাদী। আহা, চার্চটাকে দেখো, কি অদ্ভুত সুন্দর লাগছে না? এই তো আর কিছুক্ষণ, এসেই গেছি আমরা। ঘড়ি বলছে 8:50, অনেক রাত হয়ে গেল আমাদের।
তবে শেষমেশ এত এক্সাইটমেন্ট, এত এক্সপেকটেশন শেষে পরিণতিটা যে এই রকম হবে সেটা কল্পনাতেও আনতে পারিনি। আচ্ছা, ফাইনালি আমরা এসেছি দ্য উইন্ডে, কিন্তু এখানে আমার বেশ কিছু সমস্যা লাগছে। প্রথম কথা, মানে আই এম নট ফিলিং ওয়েল অ্যাবাউট দিস প্রপার্টি। কেন জানি না, আমার ঠিক লাগছে না এই প্রপার্টিটাকে। বেশ শ্যাবি, প্রচণ্ড হাওয়া হচ্ছে, হাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছ। রিসেপশনে লোক দেখলাম না। আমি গুগল ম্যাপে ছবি দেখে এসেছিলাম, কারণ রুমসগুলো অসাধারণ লেগেছিল ছবিতে অ্যাটলিস্ট। তো এটা একটা শিক্ষা আর কি, যে গুগল ম্যাপসের ছবি সবসময় হয়তো ঠিক হয় না। হয়তো সকালবেলা ভালো লাগবে, কিন্তু রাত্রেবেলা আমার ঠিক লাগছে না, কারণ একটু শ্যাবি ব্যাপার আছে। আমি বাপিকেও বললাম, ওর পক্ষেও জানা সম্ভব না, কারণ ও গুগল রিভিউ দেখে, ও কলকাতা থেকে পুরো ট্যুরটা অর্গানাইজ করছে, ওর পক্ষেও জানা সম্ভব না। আমি ওকে আমার প্রবলেম জানিয়েছি, বাথরুমে গিজার নেই, এখানে টেম্পোরারি লোকজন এটাকে চালানোর চেষ্টা করছে, আরও বেশ কিছু সমস্যা আছে। ওয়েল ফিনিশড নয়, রং এখানে ওখানে লেগে রয়েছে। তারপর লাইট সব কাজ করছে না, বারান্দার লাইটটা তো ব্লিঙ্ক করছে, একটা স্পুকি ফিল দিচ্ছে। এবং কেন জানি না, মানে আমার কেমন একটা আনক্যানি ফিলিং হচ্ছে এখানে। তো আমি রেকমেন্ড করবো না তোমাদের একদমই দ্য উইন্ডকে, একদমই রেকমেন্ড করছি না। আমি দেখাই একটু, এই হচ্ছে নাইট অ্যাম্বিয়েন্স দ্য উইন্ডের। এখানে কাকুরা রয়েছে, আমাদের একদম নিচে, এখান থেকে সিঁড়ি দিয়ে, এই সিঁড়ি দিয়ে নেমে একদম নিচে হচ্ছে আমাদের ঘর। এমনি ওভারঅল বাইরে থেকে দেখতে কিন্তু ব্যাপারটা বেশ ভালো, মানে দ্য উইন্ড যে নাম, তার যথেষ্ট সার্থকতা রয়েছে। প্রচণ্ড হাওয়া হয়, কিন্তু আমি রিসেপশনটা দেখাই, মানে আমার সেই 90s কোনো মানে হন্টেড ফিল্মের সেট মনে হচ্ছে আর কি বেসিক্যালি। এরকম একটা রিসেপশন, তার এখানে একটা লাইট কাজ করছে না, এখানে একটা লাইট কাজ করছে না। তো ফাইনালি সাম আপ করি, দেখলে দ্য উইন্ডের ইন্টেরিয়ার অ্যান্ড অল। তো এটা আমার জন্য একটা বিরাট শিক্ষা। এই ট্রিপে এই প্রথম দিন মুন্নারের যেটা আমার টেক অ্যাওয়ে, সেটা হচ্ছে গুগল রিভিউজে ভরসা করে এসো না, ভরসা করা উচিত নয়। গুগল রিভিউজে যে ফটোগুলো দেওয়া থাকে সেগুলোতে ভরসা করা উচিত নয়, কারণ উইন্ডের এখানে যে কটা ফটোজ আমি দেখে এসেছি তার ম্যাক্সিমামই ফেক। সুইমিং পুল নেই, বাইরে থেকে উইন্ডের যে ছবিটা দেওয়া সেটা আমার মনে হয় প্রোটোটাইপ, অরিজিনাল নয়, এখন দেখে আমার তাই মনে হচ্ছে। আচ্ছা, রুম প্রচণ্ড শ্যাবি, আনক্যানি ফিলিং হয়, একটা অস্বস্তি হয়। আমার একটু সিক্স সেন্স কাজ করে, আমার একটু অস্বস্তি হচ্ছে, কেন জানি না আমার অস্বস্তি হচ্ছে, আমি আগেও বলেছি। ওভারঅল আমাকে যদি রেটিং দিতে বলা হয়, আমি 10-এ -5 দেবো। এতটাই খারাপ লেগেছে আমার, কারণ আমি অনেক এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, যেটা জেনারেলি আমি অন্য কোথাও যাই না, আমার এক্সপেকটেশন লো থাকে, কিন্তু এই ক্ষেত্রে এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম কারণ গুগল রিভিউজ এবং গুগল ফটোজে এত ভালো ভালো ছবি দেখেছিলাম। এখানকার ভিউ, রুমস, বিলিয়ার্ড বোর্ড, সুইমিং পুল সব ছিল। তো 3 স্টার ক্যাটাগরির হোটেল, রিসর্ট বলা হচ্ছিল এটাকে অ্যাজ পার গুগল। তো সেখানে একটা হিউজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করছে। ওভারঅল আমি কাউকে রেকমেন্ড করবো না, এখানে একদম এসো না, ফেক পুরোপুরি, মানে এটা একদম ফেক একটা গুগল ক্যাম্পেনিংয়ের মাধ্যমে এটা টিকে আছে, এবং যারা কাজ করছে তারা একদমই অ্যামেচারিশ, তাদের কোনো ট্রেনিং নেই, প্রপার ট্রেনিং নেই, তারা জানেই না হাউ টু হ্যান্ডেল ক্লায়েন্টস। তো একটা হরিফিক এক্সপিরিয়েন্স, মানে সারা দিনটা এত ভালো কেটেছে। ইনফ্যাক্ট কালকে যে হোটেলে ছিলাম সেটাও ভীষণ ভালো ছিল, সারা হোটেলস ভীষণ ভালো ছিল, খাওয়া দাওয়া তো টপ নচ ছিল। তো আমাদের এক্সপেকটেশন খুবই সামান্য, মানে সেটা যদি না হয় খুব মুশকিল। আমি বাপিকে কমপ্লেনগুলো করলাম, বাপি
আমাকে বললো তুমি যদি আমাকে আগে বলতে আমি পাল্টে দিতাম, কিন্তু যেহেতু আমরা 9টার দিকে ঢুকেছি এখানে আর চেঞ্জ করার সময় ছিল না। তো বাপি পজিটিভলি কালকে চেঞ্জ করে দিচ্ছে। আমার এইটাই বাপির সবচেয়ে ভালো লাগে, যে ও চেষ্টা করে ওর মতো করে যাতে মানে প্রত্যেকে স্যাটিসফাইড থাকে। তো যাই হোক, বাপি চেঞ্জ করে দিচ্ছে, হোপফুলি আগামীকালটা বেটার হবে, দেখা যাক। আপাতত দ্য উইন্ড ফ্রম মাই সাইড আ বিগ নো। খুব 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 খারাপ এক্সপিরিয়েন্স, মানে এত খারাপ অভিজ্ঞতা আমার মনে হয় না আমার লাস্ট কবে হয়েছে। প্রচণ্ডই খারাপ অভিজ্ঞতা রিগার্ডিং দিস রিসর্ট। আমি জানি না কাল সকালে কি ভিউ পাবো, অবশ্যই হয়তো ভিউ ভালো হবে, কিন্তু শুধু ভিউ দিয়ে তো কিছু হয় না, তাই না? যাই হোক, এখানে আমি আজকের পর্বটা শেষ করছি একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে, এই আশায় যে আগামীকালটা বেটার হবে। চলো দেখা যাক আগামীকাল কেমন হয়। টাটা।